৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন তরুণদের জন্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তার যে আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথমত হলো যে ৭১ এবং ২৪ একেবারে আলাদা, মানে আলাদা কিছু নয়। যেটা বলা হলো যে এই স্টেটমেন্টটা পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট না। ৭১ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। ২৪-এরটা হলো ৩৬ দিন মাত্র, এই জন্য ওরা ৩৬শে জুলাই বলে, ৩৬ দিন। আর ৭১ হলো যে আপনাকে হিসাব করতে হবে একেবারে দেশ ভাগের প্রথম থেকে, ৪৭-এ পাকিস্তান সৃষ্টির প্রথম থেকে। জামাতে ইসলামী ৭১ যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল ওটা একটা ভুল সিদ্ধান্ত এবং একটা অন্যায় যুদ্ধ যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে গণহত্যা হয়েছে, যেভাবে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, যেভাবে আগুন লাগানো হয়েছে, লুটপাট করা হয়েছে, সেটার ব্যাপারে জামাতের বক্তব্য ক্লিয়ারলি জানতে হবে আমাদেরকে। ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন তরুণদের জন্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তার যে আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১ আর ২৪ আলাদা কিছু নয়, যদিও এর আগে পরে আরো বেশ কিছু কথা তিনি বলেছেন, কিন্তু এই ধরনের কথা আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাচ্ছি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? প্রথমত হলো যে ৭১ এবং ২৪ একেবারে আলাদা, মানে আলাদা কিছু নয়। যেটা বলা হলো যে এই স্টেটমেন্টটা পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট না। ৭১ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকা, আমাদের ভূখণ্ড, আমাদের জাতীয় সঙ্গীত এবং আরও অনেক কিছু। এবং ৭১-এর ক্যানভাসটা অনেক বড়, ২৪-এরটা হলো ৩৬ দিন মাত্র, এই জন্য ওরা ৩৬শে জুলাই বলে, ৩৬ দিন। আর ৭১ হলো যে আপনাকে হিসাব করতে হবে একেবারে দেশ ভাগের প্রথম থেকে, ৪৭-এ পাকিস্তান সৃষ্টির প্রথম থেকে, ৪৮, ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট যেভাবে মুসলিম লীগকে পর্যদস্ত করেছিল, সেখানে ফুটে উঠেছিল যে বাংলার মানুষরা কি চায়। এরপরে সামরিক শাসন আসছে, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬-র আপনার ৬ দফা, ৬৯-এর ১১ দফা এবং গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া। তো এটার একটা ক্যানভাসটা অনেক বড়, এটা ২৪ বছরের ক্যানভাস। তো ২৪ বছর ধরে তিলে 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 বাঙালি জাতিসত্তার যে স্ফুরণ ঘটেছে, এবং আজকে যে সঞ্জিদা আপা মারা গেলেন, তার আত্মার মাগফিরাত কামনা করে, ওনাদের যে ছায়ানটের যে কাজটা, মানে আরও অনেকের, মানে আপনি অনেক ধরনের কাজ হয়েছে, অনেক কিছু, অনেক ছোট ছোট সংগঠন, বড় সংগঠন, অনেক রাজনৈতিক দলের বাইরে বাঙালি ইন্টেলেকচুয়ালরা, বাঙালি অর্থনীতিবিদরা, শিক্ষকরা, মানে প্রত্যেকটা সেক্টরের লোকজন কাজ করেছে মিলিতভাবে। এবং ফাইনালি আমরা ৭১-এ গিয়েছি। এবং ২৫শে মার্চের যে কাল রাত্রিতে আমাদের উপর যে অন্যায় যুদ্ধ চাপানো হলো, সেখানে এই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা একটা যুদ্ধে অবতীর্ণ হলাম, এবং ৯ মাস ৯ দিন যুদ্ধ হয়েছে। এবং যুদ্ধের অনেক ইতিহাস আছে, অনেক বই পুস্তক লেখা হয়েছে। সুতরাং ওই ৭১ আর ২৪ যখন একসাথে বলার চেষ্টা করে কেউ, তখন আমার একটু, মানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার একটু বিরক্ত লাগে, বা ওই সময়কালটা যেহেতু আমি অতিবাহিত করেছি, আমি খুবই বিরক্ত বোধ করি, কারণ এর চেয়ে বেশি তো বোধ করা যায় না। অন্য কোনো শব্দ এখন বলছি না, কেন এটা খুবই বিরক্তিকর যে কেউ এটা চিন্তা না করেই বলা শুরু করেন। ২৪ একটা গণ অভ্যুত্থান, আপনি এটা বলতে পারেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের কারণ ছিল ১৪, ১৮ এবং ২৪-এ যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনটা যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, সকল দলের অংশগ্রহণ ছিল না, ইনক্লুসিভ, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি পরে, ইনক্লুসিভ নির্বাচন হয়নি, এবং নানান ধরনের বল প্রয়োগের ঘটনা আছে, কর্তৃত্ববাদ আছে, গুম খুন, অনেক বিষয় আছে, যে কারণে মানুষের কাছে মনে হয়েছে যে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। তো এই স্বৈরাচারের বিরুদ্ধে তো আপনার ৯০-তে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন তো সবসময় হয়েছে। তো এগুলো একটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের মতো দেখতে হবে। এটা কোনো ফ্রেঞ্চ রেভলিউশনও না, ফার্স্ট রেভলিউশনও না, সেকেন্ড রিপাবলিকও না, ফার্স্ট রিপাবলিকও না, ওটার সাথেও কেউ মিলানোর চেষ্টা করে। সুতরাং এই জায়গাটা যারা মেলাতে চেষ্টা করেন, তারা হয়তো একটা পলিটিক্যালি ইনকারেক্ট জিনিস চর্চা করছেন, এবং তাদের যারা গুরু, নিশ্চয়ই তারা কোনো স্কুল থেকে এটা পাচ্ছেন, তা গুরুদের কাছে শিখছেন। আমাদের ছাত্র নেতাদের বা ছাত্র সমন্বয়, এখন তো সমন্বয়ক নাই, ওনারাই বলেছেন বৈষম্য বিরোধী সমন্বয়ক নাই। সুতরাং তারা যে সমন্বয়ক ছিলেন, তারা যে স্কুল অফ থটের সাথে যুক্ত, যে কানেকশন, সেইখান থেকে তারা কিছু
কথাবার্তা শুনছেন বা তাদেরকে শোনানো হচ্ছে, বোঝানো হচ্ছে, এবং তারপরে তারা এগুলো বলার চেষ্টা করছেন। এবং আমরা 71-এর মুক্তিযুদ্ধের পরও কাউকে কাউকে কিন্তু এরকম কথা বলতে দেখেছি। নর্থদের যে আজকে ছাত্ররা নতুন বলছে, ওই মুক্তিযুদ্ধের পরেই আমরা দেখেছি ওই সময়কালে দুই কুকুরের লড়াই এরকম একটা তত্ত্ব হাজির করা হয়েছিল যে আমরা এটার মধ্যে যাব না, পাকিস্তানকে রক্ষা করার জন্য পাকিস্তানের যে কমিউনিস্ট পার্টির কিছু অংশ, কয়েক উপদল ছিল অনেকগুলো, তার কোনো কোনো দল পাকিস্তানের পক্ষে লড়াই অবতীর্ণ হয়েছিল। আমরা শুধু মনে করি যে জামাতে ইসলামী বোধহয় শুধুমাত্র পাকিস্তানের পক্ষে একেবারে এইসব কাজকর্ম করছে, ওখানে কিন্তু কয়েকটি কমিউনিস্ট পার্টিরও ইনভলভমেন্ট ছিল। তো তারা সবাই মিলে এটা করেছে। তো তখনও একটা ওই আপনি যেটা বললেন বয়ান এখন ব্যবহার করতে ইচ্ছা হয় না, কারণ বয়ানটা খুব হয়ে যাচ্ছে, এখন সবাই বয়ান ব্যবহার করে। বাট আমি যেটা মনে করি যে একেবারে পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট না করলে পরে এটা নিয়ে নানান প্রশ্ন উঠবে এবং নানান অবিশ্বাস সৃষ্টি হবে, এবং এটা করার কোনো প্রয়োজন নেই। এবং বাঙালির যে অধিকারের সংগ্রাম, বাঙালির যে মুক্তির সংগ্রাম, বাঙালির যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ঠিক এই জায়গায় আমি একটু আসি, আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন, তাদেরকে বলবো আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণেই 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। জি না, এটা তো ওনার বক্তব্য, উনি বলতেই পারেন। প্রথম লাইনটা হলো চুক্তি করেছেন দেশ বিক্রির। এই ব্যাপারে এখন ধরেন উনি তো এখানে নাই, আমি এই ব্যাপারে যখনই কথা বলি, এই যে দেশ বিক্রির চুক্তি, গোলামির চুক্তি, এটা অনেক শুনি। এই প্রসঙ্গটি তুললাম কেন আবুল শহীদ খান, মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে এটি নিয়ে আসলে বিতর্ক রয়েছে, অথবা এটি নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই ব্যাপারে কোনো বিতর্ক না, তাদের দায় আছে, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। কথা ক্লিয়ারলি বলতে হবে। বিতর্ক বললে মনে হয় যে না, সেখানে কিছু বোধহয় তাদের জন্য কিছু পজিটিভ কিছু আছে, তাদের জন্য পজিটিভ কিছু নাই। জামাতে ইসলামী 71 যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল, ওটা একটা ভুল সিদ্ধান্ত এবং একটা অন্যায় যুদ্ধ, যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে গণহত্যা হয়েছে, যেভাবে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, যেভাবে আগুন লাগানো হয়েছে, লুটপাট করা হয়েছে, সেটার ব্যাপারে যে আমাদের বক্তব্য ক্লিয়ারলি জানতে হবে আমাদেরকে। এবং সেই সময় তাদেরকে সহযোগী শক্তি হিসেবে তারা কাজ করছেন, আল বদর, আল শামস, এইসব শোনা যায় এবং এগুলো রেকর্ডেড এবং এটা ডকুমেন্টেড আছে। সুতরাং ওইটা নিয়ে বিতর্ক আমি মনে করি না। উনি যেটা বলেছেন যে গোলামির চুক্তি আছে, সেখানে আমার একদম পরিষ্কার জিজ্ঞাসা, ভাই গোলামির চুক্তিটা একটু পরিষ্কার করেন, মানে দিয়ে দেন। এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই। হ্যাঁ, শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবার সহ, তখনও কিন্তু বলা হয়েছে যে ইন্ডিয়ার সাথে আমাদের গোলামির চুক্তি আছে 30 বছরের। তো এই চুক্তিগুলো আপনার প্রকাশ করেন না কেন? সারা জীবন ধরে এই 50-54 বছর তো আজকে শুনছি যে এই চুক্তি আছে, গোলামির চুক্তি আছে। প্রকাশ করে দেখান যে কোথায় কোথায় গোলামির চুক্তিটা ছিল। গোলাম পরোয়ারের প্রধান দায়িত্ব এবং এই সরকারেরও দায়িত্ব, যারাই এটা বলবেন তাদের দায়িত্ব হচ্ছে এই চুক্তিগুলো তো হাওয়ার মধ্যে নাই। আপনি যখন চুক্তি বলবেন তখন এটা লিখিত চুক্তি হতে হবে, সাইন্ড, হ্যাঁ, ডিউলি সাইন্ড লিখিত চুক্তি। তো আপনি এগুলো প্রকাশ করে দেন। কেউ কিন্তু এখন পর্যন্ত একটা চুক্তির একটা ধারাও প্রকাশ করেনি যে এই ধারাতে গোলামির করেছিলাম আমরা, এবং এই কারণে আমরা ভারতের এজেন্ট হিসাবে এই কাজটা করছি। এটা তো পাকিস্তানি স্টেটমেন্ট, বয়ানও নয়। পাকিস্তানিরা 71-এর মুক্তিযুদ্ধের সময় সবসময় বলছে যে এরা সেপারেটিস্ট, এরা ইন্ডিয়ান এজেন্ট, এরা ইন্ডিয়ার হয়ে পাকিস্তানকে ভাঙার চেষ্টা করতেছে। ওই বক্তব্য যদি আপনি 54 বছর পরে নতুন বাংলাদেশ বলেন আর দ্বিতীয় স্বাধীনতা বলেন, এই বক্তব্য 54 বছর পরে যদি আপনি দেন, একই অবস্থায় থাকা, এবং তারপরেও তারা বাংলাদেশের রাজনীতিতে তারা বলছেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চান, নির্বাচনী প্রচারণা সবকিছু মিলিয়ে এই যে অবস্থান, সেটাই আমি আসলে তুলে ধরছিলাম। 54 বছর পরেও যদি এই অবস্থান থাকে, তারপরেও তারা তাদের আসলে তাদের এমনি মাঝখানে গত 2-3 দিন আগে আমি দেখছিলাম যে পত্রপত্রিকায় বা কিছু একটা রিপোর্ট হয়েছিল যে জামাতে ইসলামী তাদের যে গঠনতন্ত্র আছে সেখানে কিছু পরিবর্তন আনছে। আমি জানি না ওই রিপোর্টটা কারেক্ট কিনা। তো তাদের মধ্যে আবার তারা এটাও বলছে যে স্বাধীনতা দিবসটা সুন্দর করে পালন করতে হবে, এটাও বলেছে আর কি। তো আমির একটা বলে, গোলাম পরোয়ার একটা বলে, আরেকজন একটা বলে। এইটা একটা মজার জিনিস হচ্ছে এখন বাংলাদেশে। একই দল, যেমন এনসিপি তো তাই, এনসিপির সার্জিস একজনের কথা বলে, এনসিপির অন্য নেতা একজনের কথা বলে,
ডক্টর যারা এক ধরনের কথা বলে, তো একই দলের মধ্যে নানাবিধ কথা বললে আমাদের জন্য এটা কনফিউশন ক্রিয়েট হয়, জনগণের জন্য কনফিউশন। যা বলবেন ভাই একবারে আলোচনা করে আপনাদের উদ্দেশ্য কি, আদর্শ কি, লক্ষ্য কি, এটা পরিষ্কার করে বলেন, তাহলে সুবিধা হয়। নাহলে ওই যে কনফিউজ একটা বক্তব্য চলে আসে। আমার মনে হয় না গোলাম পরোয়ারের এই বক্তব্যটা কারেক্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।